নমস্কার, ফোর্থ পিলার্স এর লাইভ অনুষ্ঠানে অনেকদিন পরে আপনাদের স্বাগত। আমি সুদীপ্ত সেনগুপ্ত, আর আমাদের নতুন ফেসবুক পেজ হচ্ছে ফোর্থ পিলার উই দ্য পিপল। ভারতীয় সংবিধান থেকে উই দ্য পিপল কথাটা নিয়ে আমাদের নতুন ফেসবুক পেজ ফোর্থ পিলার উই দ্য পিপল, তাতে আপনাদের স্বাগত। এবং প্রথম দিন আজকে নতুন ফেসবুক পেজে আমাদের প্রথম অনুষ্ঠান, আমাদের বিষয় হচ্ছে পাখির চোখ বাংলা। আরো 4টি রাজ্যে নির্বাচন হচ্ছে, তার মধ্যে তামিলনাড়ু, আসামের মতো গুরুত্বপূর্ণ বড় রাজ্য রয়েছে। কিন্তু এবার যেন সারা দেশের নজর সব থেকে বেশি গুরুত্ব যেন পাচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বিজেপিকে দখল করতেই হবে, এরকম একটা রাজনৈতিক বার্তা বিজেপি দেওয়ার চেষ্টা করছে। এবং অবশ্যই তার বিরোধীরা, বিজেপি বিরোধীরা যারা এখানে, তারা সেটাকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করছেন। এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রজত রায়, এবং দিল্লি থেকে রয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। রজত দা, গৌতম দা, ওয়েলকাম আমাদের নতুন ফেসবুক পেজে। গৌতম দা, তোমাকে দিয়ে শুরু করি। দিল্লি পার্সপেক্টিভ থেকে বিজেপির যতখানি এফার্ট এবার বাংলাতে দিচ্ছে, ততখানি তো আর কোথাও দিতে দেখা যাচ্ছে না। এটা ঠিকই যে বাংলা আসন সংখ্যার দিক থেকেও তামিলনাড়ুর পরে, তামিলনাড়ুতে 39টা, বাংলা 42টা লোকসভা সিট, বড় রাজ্য। এতখানি গুরুত্ব বাংলার কেন বিজেপির দিক থেকে? না, প্রথমত ভারতের পূর্বাঞ্চলে বিজেপি বরাবরই দুর্বল, যেমন দাক্ষিণাত্যেও দুর্বল তারা। কিন্তু দাক্ষিণাত্যে এই মুহূর্তে তারা দেখেছে সেখানে হয়তো তাদের যে জনধার বা করাটা সময় সাপেক্ষ ব্যাপার। তুলনামূলকভাবে তারা পশ্চিমবঙ্গ, আসামকে বেছে নিয়েছে, তার একটা বড় কারণ এই দুটি প্রদেশেই মুসলিম ভোটারদের একটা বড় অংশ রয়েছে, যে ভারতের অন্য কোথাও নেই। পশ্চিমবাংলা, আসামে তো 34%, বাংলায় অফিসিয়ালি 27% বলা হয়, কেউ কেউ বলেন 30%। ফলে বিজেপির যে মূল রাজনীতি, তারা যেভাবে সাধারণত ভোটারদের খুব সহজেই প্রভাবিত করতে পারেন, সেটা হলো মেরুকরণের রাজনীতি। এবং এই মেরুকরণ করার ক্ষেত্রে যেটা তারা একটা এক্সপেরিমেন্ট লোকসভা নির্বাচনে করেছেন, এবং সফলও হয়েছেন বলা যেতে পারে, যে 18টি লোকসভা আসন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে পাবে, এটা বিশ্বাস করাটা বেশ কঠিন ছিল আর কি। তো সেই হিসাবে তখন থেকেই কিন্তু তাদের মধ্যে এই ধারণাটা জন্মায় যে পশ্চিমবঙ্গে তাদের জন্য একটা উর্বর জমি বোধহয় তৈরি হয়ে গিয়েছে। দ্বিতীয় যেটা বড় কারণ রাজনৈতিক দিক থেকে আমার যেটা মনে হয়, সেটা হয়তো পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল গোষ্ঠী বা নেতারা হয়তো পছন্দ করবেন না, কিন্তু এটা ঘটনা যে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা প্রথমেই যেটা করেছেন, নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার জন্য ক্রমান্বয়ে বাম এবং কংগ্রেসি যে শক্তি, সেটাকে দুর্বল করার চেষ্টা করেছেন। সেই তাদের থেকে বিধায়কদের তাদের দলে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতগুলিকে দখল করেছেন। যে পুরসভাগুলিতে তাদের একজনও কাউন্সিলর হয়নি, সেই পুরসভা দখল করেছেন। রাতারাতি যে অরুণাচলে যেমন বিজেপির একজন বিধায়ক নেই, দল গোটাটাই বিজেপি সরকার হলো, বা পন্ডিচেরিতে একটাও বিজেপি এমএলএ নেই, সেখানে 4জনকে তারা ভাঙিয়ে দিতে পেরেছে। ফলে একইভাবে কিন্তু এই যেটা আমার মনে হয়েছে, যে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে দূরদৃষ্টিতে এটা তারা বুঝতে হয়তো পারেননি, আজকে হয়তো বুঝছেন যে রাজনীতিতে শূন্য স্থান বলে কিছু থাকে না। ফলে বামপন্থী এবং কংগ্রেস তারা যদি ডেসিমিটেটেড হয়ে যান, সেই বিরোধী অংশটাকে দখল করার জন্য একটি নতুন অন্য শক্তি, এবং যে ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে ক্ষমতায় পরপর 2বার লোকসভা নির্বাচনে জিতেছে, এবং নরেন্দ্র মোদীর একটি তথাকথিত জনপ্রিয়তা রয়েছে, একটা আকর্ষণ রয়েছে। দ্বিতীয়ত বিজেপি কিন্তু সেখানেই সফল হয় যেখানে তারা আগে কখনো সরকার গঠন করেনি। ফলে মানুষের কাছে একটা নতুন স্বাদ হিসেবে ভারতীয় জনতা পার্টি তাদের কাছে, মানুষের কাছে কিছুটা অনেকটা হলেও গ্রহণযোগ্যতা তাদের বাড়ছে এবং হয়েছে। কিন্তু কতটা মানে নির্বাচনী তারা সাফল্য বিধানসভার ক্ষেত্রে পাবেন, সেটা বলার একটা সময় আসেনি। কারণ আমি দেখছি পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা, আমি যতগুলো বিধানসভা নির্বাচন দেখেছি, এইবারের বিধানসভা নির্বাচনে কিন্তু প্রতিদিন পশ্চিমবঙ্গের রং বদলাচ্ছে। এমন ঘটনাটা নয় যে কোনো একটা সিঙ্গল ন্যারেটিভ যদি বলা যায়, যে এসপার বা ওসপার, এইরকম যে লড়াইটা বিভিন্ন রাজ্যে প্রদেশে আমরা দেখেছি, বা আমি বলবো যে 6 মাস আগে থেকেও এরকম একটা ধারণা হচ্ছিল যে হয় বিজেপি নয় তৃণমূল। এইরকম একটা ধারণা পরিবর্তিত, এই পার্টিগুলির মধ্যেও যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং পাশাপাশি অন্য অনেকগুলি ঘটনা ঘটছে, যে ঘটনাগুলি খেলে পশ্চিমবঙ্গের চালচিত্রটা একটা বহু বৈচিত্র্যময় হয়ে উঠেছে। ফলে বহু বৈচিত্র্য মনে হয়েছে একটাই ন্যারেটিভ সফল হবে কিনা,
যেখানে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে বিরোধীরা সবসময় 40% ভোট পেয়েছে। কংগ্রেস যখন বিরোধী দল ছিল, প্রকৃত বিরোধী দল, তারা 80টা সর্বাধিক পর্যন্ত আসন পেয়েছে, কিন্তু ভোট 40% থেকে। ফলে পশ্চিমবঙ্গে যে বিরোধী মেরুকরণটা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে এবং প্রতিষ্ঠানের বিপক্ষে। এই ধরনের মেরুকরণের ফলে কিন্তু পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে ভারতীয় জনতা পার্টি মনে করছেন পশ্চিমবঙ্গটা তাদের কাছে অত্যন্ত জরুরি। বিশেষ করে আপনি যে কথাটা সুদীপ্ত তুমি বলছিলে কেন, আমার মনে হয়েছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে আন্তর্জাতিক স্তরের যে ভাবমূর্তি, বিশেষ করে দিল্লির যে কৃষক আন্দোলন তাকে যে জায়গায় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন রাজনৈতিক শক্তি জাতীয় স্তরে দেখা যায়নি, একমাত্র কৃষক আন্দোলন ছাড়া। এমনকি ছাত্ররাও পারেনি, বা শাহিনবাগের সেই আন্দোলনও ততটা হয়ে উঠতে পারেনি, যদিও টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ তারা পেয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সময় পশ্চিমবাংলাটা জয়ী হওয়াটা তাদের কাছে কেবলমাত্র ভারতে নয়, এটা আন্তর্জাতিক স্তরেও কিন্তু একটা বড় ভাবমূর্তি বাড়াতে সাহায্য করবে যে নরেন্দ্র মোদী ইনভিনসিবল। তারা সর্বশক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভাষণ দিয়েছেন, আজও তিনি খড়গপুর আইআইটিতে ভাষণ দিচ্ছেন। একমাত্র বোধহয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আইএসআই, এবং আইএসআই নামটার কারণে তিনি ভাষণ দেননি কিনা আমি বলতে পারবো না। আইএসআই সম্পর্কে অন্য কিছু ধারণা কেউ হয়তো বুঝিয়ে থাকতে পারে তাকে, কিন্তু পরবর্তীকালে যখন কালকে উচ্চারণ করেছেন একবার কিন্তু এই প্রতিষ্ঠানটার কথা, ওই আইএসআই দেখে হয়তো একটু পিছিয়ে গেছেন কিনা জানি না, হয়তো আগামীকাল আবার ভাষণ। না, ভারতের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এই দেশের প্রথম স্বাধীন ভারতের উন্নয়নের পরিকল্পনার রূপরেখা তৈরি তার ভূমিকা, ভারতের প্রধানমন্ত্রী নিশ্চয়ই সব জানেন গৌতম দা, এগুলো আমি বিশ্বাস করবো না, কিন্তু তুমি যাই বলো না কেন তিনি জানেন কেন জানেন। গৌতম দা তুমি যেটা বললে, আমি একটু রজতদার কাছে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, যে এই শুভেন্দু অধিকারী ইনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযানের নেতৃত্বে। পরিষ্কার বলা হতো যে আমাদের পঞ্চায়েত পুরসভা দখল করার জন্য ভোটে লড়ার দরকার নেই, গণতান্ত্রিক প্রক্রিয়াকে, নির্বাচনী প্রক্রিয়াকে এতখানি হেয় করা, এতখানি নস্যাৎ করে দেওয়া, এতখানি তার গুরুত্ব উড়িয়ে দেওয়া, এরকম কথা কিন্তু আমি কোনোদিন সাংবাদিক হিসেবে শুনিনি। পরিষ্কার এই কথাটা বলা হতো, ভোটে লড়ার কোনো দরকার নেই, আমরা এমনি জয় করব। এখন ঠিক যেটা রজতদা, আমি তো বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ গেটিং পেইড ব্যাক ইন দ্য সেম কয়েন। যে মুদ্রাতে তিনি খেলেছিলেন সেই মুদ্রাই তিনি ফেরত পাচ্ছেন। সে তো বটেই, সে তো দেখাই যাচ্ছে। মনে আছে তো সেই কথাটা যে ওই যে কেষ্টমন্ডল, যে আর কি বীরভূমের নেতা অনুব্রত মন্ডল, তার পঞ্চায়েত ভোটের আগে বিরোধী নেতারা বা প্রার্থীরা যখন ভোট নমিনেশন দিতে যাচ্ছিলেন, তাদের মধ্যে অনেককে মানে রীতিমতো পিটিয়ে রক্তাক্ত করে হসপিটালে পাঠানো হয়েছে, কিন্তু তাদের নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি। তার মধ্যে রামচন্দ্র ডোম থেকে শুরু করে গৌতম ঘোষ অনেকে ছিলেন যাদের এই অবস্থা করা হয়েছিল। এবং তখন তিনি বলেছেন দেখুক উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। এই পঞ্চায়েতের সমস্ত যে তাদের যে নিয়ন্ত্রণ, এটাকেই উনি মনে করে বলতে চেয়েছে এটাই উন্নয়ন, সেই উন্নয়ন তাদের বাধা দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে। তার ফলে গ্রামাঞ্চলে বহু জায়গাতে ভোট করতে না দেওয়া, এটা হচ্ছে 1972-এর একটা রিপিটেশন বলে অনেকে মনে করেছিল। এবং এটা ঠিক যে অন্যান্য বারও কম বেশি কিছু কিছু এলাকাতে এরকম গাজোয়ারি হয় ভোটের সময়, বাম আমলেও হয়েছে। কিন্তু পঞ্চায়েতে 18 সালের পঞ্চায়েতে যেভাবে হয়েছিল, ফলে গ্রামের বহু মানুষ বিমুখ হয় এবং তার পরিণতিটা হয় বা প্রতিফলন ঘটে 2019-এর ভোটের সময়, লোকসভা ভোটের সময় গ্রামাঞ্চলে হু হু করে বিজেপির দিকে ভোট করতে শুরু করে। এই প্রবণতাটা কিন্তু মাথায় রাখতে হবে যে একদিকে তারা মানে টাকা দিয়ে, লোভ দেখিয়ে এবং পুলিশের ভয় দেখিয়ে এমএলএ কিনেছে, মিউনিসিপ্যালিটি দখল করেছে, জেলা পরিষদ থেকে শুরু করে স্তর পঞ্চায়েত দখল করেছে, এটা গৌতম বললো আগে। ঠিক তেমনি অন্যদিকে তারা ভোটও করতে দিচ্ছিল না। এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে আমরা মনে আছে আগে আমরা দেখেছি 2016-তেও দেখেছি, তাদের ভোটের সময় বেরোতে দেওয়া হয়নি, তাদের বসিয়ে রাখা হয়েছে। আগের দিন পর্যন্ত রুট মার্চ, ভোটের দিন তারা সব আইডল বসে আছে।
তো এই যে অবস্থাগুলো থেকে আমি একটা জিনিস পরিষ্কার আমরা বুঝতে পারছি যে ওরা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে যত কথাই বলুক তার প্রতি শ্রদ্ধা এদের ছিল না শাসক দলের। আরেকটা জিনিস সেটাও গৌতম অলরেডি বলেছে, সেটা হচ্ছে যে বামদের এই এবং কংগ্রেস থেকে অন্তত 20 জনের বেশি এমএলএ তো ভাঙিয়েছে, এবং আরো ভাঙিয়েছে এদিক ওদিক। মানুষ ভূঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল, তাকে পুলিশ কেস দিয়ে তারপরে তাকে রাতারাতি দলবদল করালো, করে কেসও তুলে নিল, এবং এরকম হতে হতে শেষ পর্যন্ত এখন 20 বেশি হয়ে গেছে, বাম কংগ্রেস ইত্যাদি ধরা যায় সব হিসেব করলে। এই করে যেটা করেছে আজকে যে মান্নান, আব্দুল মান্নান বা সুজন চক্রবর্তী, এদের যে তীব্র টিএমসি বিরোধিতা, যার জন্য বামপন্থী এবং সাধারণ মানুষের একাংশ, সিভিলসের একাংশ চেয়েছিল বিজেপির বিরুদ্ধে একটা টোটাল ইউনাইটেড ফ্রন্ট, যেখানে টিএমসি, কংগ্রেস, লেফট সবাই থাকতে পারে। কিন্তু সেই ফ্রন্টটা, এমনকি দীপঙ্কর ভট্টাচার্য সেও তো বলেছিল, হ্যাঁ, তিনিও বলেছিলেন। তা সত্ত্বেও এই যে হলো না, তার একটা বড় কারণ ওই গত 10 বছর ধরে যেভাবে কংগ্রেস এবং সিপিএম এর দলকে ভাঙন ধরিয়ে চলেছে, অনেক সময় টাকা দিয়ে, অনেক সময় অন্যান্য প্রলোভন দেখিয়ে, অনেক সময় ক্ষমতা দেখিয়ে, ভয় দেখিও বটে, ভয় দেখিও। ফলে যেটা হয়েছে যে সরকারি পক্ষ বিরোধী পক্ষের মধ্যে যে একটা বাফার থাকে, একটা বড় অংশ একটা বিরোধী থাকে, তাদের স্টেবল একটা পজিশন থাকে, সেটা নিয়ে বিরোধী পক্ষ মুছে গেছে। সেই শূন্যস্থানটা, যেটা একটু আগে কথা হচ্ছিল, সেই শূন্যস্থান পূরণ করতে বহু করে বিজেপি বৃদ্ধি হয়েছে। এখন বিজেপিকে ঠেকাতে ওই একবার যে বিমান বোসকে মমতা মাছ ভাজা খাইয়েছিলেন, সে বলে লাভ নেই। বিমান বোসকে একদিকে মাছ ভাজা খাইয়েছেন, অন্যদিকে তার দলকে সাফ করে দিয়েছেন। হ্যাঁ, এবং সেটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নয়, রাজনৈতিক প্রক্রিয়াতে নয়। এই জন্যই বলছি, আজকে যে কথাগুলো আমরা বলছি যে মমতা ব্যানার্জিকে বা তার দলকে বিজেপি এখন যে একই মুদ্রাতে ফেরত দিচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে যেভাবে দল ভাঙছে, যেভাবে নেতারা গিয়ে রাতারাতি তাদের বিবেক জেগে উঠছে, তারা মনে করছে অনেক অন্যায় এতদিন সহ্য করেছেন, এবার তারা সোচ্চার হবেন। কিন্তু তারা একই সঙ্গে যে দলে যাচ্ছেন সেই দলের অন্য রাজ্যের কাণ্ডকারণ সম্বন্ধে তারা চুপচাপ। এখনো বিবেক ওই দিকটাতে এখনো তাদের জাগ্রত হয়নি। উত্তরপ্রদেশে প্রতি 2 দিন অন্তর রেপ হচ্ছে, প্রতি 2 দিন অন্তর মানে মেয়েদের, বিশেষ করে দলিত মেয়েদের রেপ এবং খুন হচ্ছে। সাংবাদিকরা তদন্ত করতে গেলে তাদের এগেনস্টে কেস দিয়ে তাদের জেলে পুরে দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত ঘটনা দিল্লিতে কৃষকদের উপর কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্ত ঘটনা সম্বন্ধে এদের বিবেক জাগ্রত হচ্ছে না। এরা কিন্তু যা কথা, ক্ষমতা, লোভ এবং দুর্নীতি, এগুলোকে সব কটাকেই বজায় রাখতে তারা যাচ্ছে। যেটা তারা এখানে করছিল সেই কাজটাই তারা ওখানেও করতে চায়। এখানে কোনো অপশাসনের পরিবর্তন না, এক অপশাসন থেকে আরেক অপশাসন দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। একেবারেই একদম। এই যে আমি প্রত্যেকটা ঘটনাতে আমরা সৌমিত্র খান, তিনি যতদিন তৃণমূল, গত লোকসভা নির্বাচন আগে আমরা দেখেছিলাম, যখন তিনি তৃণমূলে আছেন তখন তিনি শুদ্ধ সাত্ত্বিক পুরুষ, জনসেবায় নিবেদিত প্রাণ। যেই মুহূর্তে তিনি দলবদল করলেন, অমনি রাজ্য সরকারের খাতাতে তার নামে দেখা গেল অনেক মামলা, অনেক দুর্নীতি তিনি করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এখন বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী সম্পর্কে এখন বলা হচ্ছে। আবার ওদেরও একটা দিল্লিতে একটা খাতা আছে, আবার সেই খাতাতে আবার সেই দলে গেলে আবার সেই খাতা থেকে সবকিছু মুছে যায়। মুকুল রায়ের বিরুদ্ধে সিবিআই এর মামলা, সেটা আমরা সারদা দারদা কিছুই মানে কোনো কিছু কোনো অগ্রগতি কিছু দেখতে পাই না আর কি। পুরোটাই হয়ে দাঁড়িয়েছে আমার খাতা বনাম তোমার খাতা, আমার দুর্নীতির খতিয়ান বনাম তোমার দুর্নীতির খতিয়ান, আমার বাহুবল অস্ত্রবল বেশি বল বনাম তোমার বেশি বল। এর মধ্যে তো আমি কোথাও রাজনীতি দেখতে পাচ্ছি না। গত 1 বছরে দেশের মানুষ জানিয়ে কথা বলেছে, কাজ, কৃষি, একটা বছর লেখাপড়া হতে পারেনি, শিক্ষা, কোভিড পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, স্বাস্থ্যের কি অবস্থা সারা দেশে। এই যে যেগুলো নিয়ে রাজনীতি হওয়ার কথা, যে বিষয়গুলো নিয়ে, সেগুলো তো আমি ত্রিসীমানায় দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ নির্বাচনে। কে কত দুর্নীতিগ্রস্ত, কে কবে থেকে দুর্নীতি করেছে, কোন দলে থাকার সময় বেশি দুর্নীতি করছে, এটাই নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা গর্ব করি যে আমরা নাকি খুব রাজনীতি সচেতন, লাগা বাঙালি রাজনীতি সচেতন। আমাদের রাজনীতি এটা আমাদের রাজনীতি। কি বলবে গৌতম দা? আমি একটাই কথা বলতে চাইছি যে এই যে খাতার প্রসঙ্গতে এটা মনে রাখতে হবে যে যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং হয়ে আমার দলে আসে, তাতে আমি অখুশি নই, আমি কিন্তু খুশি, কারণ তাহলে তাকে নিয়ন্ত্রণটাকে সোজা। তোমার খাতায় তোমার নাম আছে, আমার খাতাতেও তোমার নাম আছে। তুমি মুকুল রায়, তোমার বিরুদ্ধে সারদাতে নাম আছে,
অতএব তুমি আমাদের সঙ্গে বুঝে চলো, তারা তুমি সর্বভারতীয় সভাপতি হও, সভাপতি হও, কিছু অসুবিধা নেই। আমাদের বলা কাজ করতে হবে। ঠিক তেমনি শুভেন্দু, রাজীব প্রত্যেকের নামে যদি মমতার দিক থেকে কোনো অভিযোগ ওঠে, তাতে ওদের কোনো আপত্তি নেই, ওরা অভিযোগগুলোকে ওরা সব জমিয়ে রেখে দেবে। কিছু উল্টোপাল্টা বেসুরো বাজলে তখন খাতা খুলবে। আর একই জিনিস আয়নাতে দেখছি আমরা, একেবারে আয়নাতে প্রতিফলন, যেটা মমতা ব্যানার্জির হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে যে কেউ দল ছাড়লেই তার বিরুদ্ধে দুর্নীতির কথা উঠছে। দলে থাকার এতদিন কেন তার সম্বন্ধে আমরা কোনো কথা শুনতে পাই না? যখন আমফানের দুর্নীতির কথা ওঠে তখন কেন আমরা বুঝতে পারি না কোন নেতাদের চিহ্নিত করা হলো সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে? আমরা বুঝতে পারি না। যেখানে মমতা নিজে বলছেন যে সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা কাটমানি হিসাবে চলে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতিবিদদের পকেট চলে যাচ্ছে, তাদের সরকার কেন চিহ্নিত করে না? সাধারণ মানুষের কাছে বেশ কিছু স্থানীয় স্তরের, পঞ্চায়েত স্তরের কিছু রাজনীতি নেতা টাকা ফেরত দিয়েছিলেন, সে ঘটনা আমরা জানি, বছরের গোড়াতেই সেটা ঘটেছিল। কিন্তু সরকার এবং দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল সেটা আমরা জানতে পারিনি। দুর্নীতির ব্যাপারটা সম্বন্ধে যেন এতটাই কাজ হওয়া যে যতক্ষণ না তোমাকে ধরে ফেলছে কেউ, বা তোমার বাড়িতে সিবিআই হানা দিচ্ছে, তোমাকে জেরা করছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, ততক্ষণ মধ্যে দুর্নীতিটা বেশ চলতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি বুক ফুলিয়ে জনসাধারণের কাছে বলতে পারো তুমি জনগণের সেবায় নিয়োজিত প্রাণ। রাজনীতির অবস্থাটা তো এইখানে এসে দাঁড়িয়েছে আজকে। একদম পশ্চিমবঙ্গে রাজনীতি কোথায়? এখানে তো দুর্নীতি, কে কত বেশি দুর্নীতি তার প্রতিনিধিত্ব হচ্ছে। কে দুর্নীতি ঠিক মতো ম্যানেজ করতে পারে, ঠিক মতো ঢাকতে পারে, ঢেকে চলতে পারে, তার প্রতিযোগিতা চলছে। একদমই রজত দা, তুমি যদি খেয়াল করো গৌতম দা, এই যে বনমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ভাবমূর্তি বলে অনেকেই জানতো। তিনি বেরিয়ে গেলেন, বিজেপিতে জয়েন করলেন এবং বিজেপিতে এখন তিনি বেশ নেতাজি ভালো নজরে আছেন, ভালো ভালো রাজনীতি করছেন, তরুণ রাজনীতিবিদ। তিনি বললেন যে বনসহায়ক বলে যে নিয়োগ, তাদের চরম দুর্নীতি হয়েছিল। এবং এখন দুর্নীতি যে হয়েছিল এটা কিন্তু বর্তমান শাসক পক্ষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শরিকরা, তার পারিষদরা, তারা অস্বীকার করছে না, রাজীব বন্দ্যোপাধ্যায় অস্বীকার করছে না। পুরো বিতর্কটা এখন দাঁড়িয়ে আছে যে দুর্নীতিটা কার নির্দেশে হয়েছিল। রাজীব গান্ধী নিজে দায়িত্ব নিয়ে দুর্নীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় SMS থেকে বলেছিলেন যে তুমি ভাবে নিয়োগ করো? আমি দুটো বিষয় বলবো। প্রথমত, এই দুর্নীতির বিষয়টা কিন্তু এটা মূলত টেলিভিশন স্টুডিও বা বৈঠকখানার আলোচনার বিষয়। এটা যদি কোনো রাজনৈতিক ইস্যু হতো ভোটের, তাহলে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার কথা ছিল না। সারদা কেলেঙ্কারি নিয়ে যে ধরনের আন্দোলন বামপন্থী এবং কংগ্রেসীরা গড়ে তুলেছিল, তখন তো বিজেপি ময়দানেই ছিল না। সেই অবস্থায় মমতা ব্যানার্জি 200-র উপরে যে আসন, মানে 212 যে আসন জয়ী হওয়া, তার যে পাটিগণিত বা তার যে রসায়ন, সেটা তার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্কই ছিল না। দুর্নীতিটা একটা খুব আলোচ্য বিষয়বস্তু, খুব মুখরোচক, অনেকটা 12.5 ভাজা চানাচুরের মতো। কিন্তু ভোট যখন মানুষ দেন তখন কিন্তু ভিন্ন কারণে দেয়। কেবল দুর্নীতিগ্রস্ত বলেই 18টা আসন বিজেপি পেয়েছে, এটা আমি বিশ্বাস করি না। ফলে ভোটের বিষয়গুলো কিন্তু অন্য, এগুলো আলোচনার বিষয়। তার কারণ হচ্ছে যে দুর্নীতি প্রসঙ্গটা, এটা সকলেই জানে যে পরিচিত প্রবাদ, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। এটা মানে নিয়ে আমার মনে হয় না আজ পর্যন্ত বোফোর্স ছাড়া আর কোনো কারণ, কিছুটা আমি বলবো ইউপিএ সরকারের দ্বিতীয় বছরে দুর্নীতি একটা ইস্যু হয়েছিল, এছাড়া কোনো রাজ্য স্তরে কেবলমাত্র দুর্নীতি একটি প্রধান প্রচারের কারণে সেই সরকার হেরে গিয়েছে, এরকম নজির আমি কিন্তু কোথাও এখনো দেখিনি। আমি জানি না আগামী দিনে পশ্চিমবঙ্গে দেখবো কিনা। কার দুর্নীতি, কিসের দুর্নীতি, যে প্রশ্ন তুমি তুলছিলে। এখন রাজীব বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভাবমূর্তির লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি নিয়ে প্রশ্ন করছি না। কিন্তু তিনি কি সেচ দপ্তর চলে যাওয়াতে অসন্তুষ্ট হয়েছিলেন প্রথম? সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং যেটা তিনি পরে জানতে পারেন তার হাত থেকে সেচ দপ্তরকে, কারণ কৃষিতে যে ধরনের সেচের কাজ হয়ে থাকে, যে ধরনের ঠিকাদারদের প্রতিপত্তি, আমরা বহুকাল ধরেই জানি। ফলে তার যে সেচ মন্ত্রক চলে যাওয়াতে তিনি ক্ষুব্ধ কিনা, এ কথা তিনিও বলেননি, কেউই বলেননি, কিন্তু আড়ালে আবডালে বলা হয়। দ্বিতীয় যে কথাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এটা কেবলমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের যে ভাঙিয়ে এনেছেন সেটা যেমন ঠিক, যার সঙ্গে এটাও ঠিক, একটা রাজনৈতিক কিন্তু অন্তঃসার শূন্যতা তৈরি হয়েছিল, বিশেষ করে আমি বলবো বামপন্থীদের। নইলে আবু বায়েজ মন্ডল টিকিট পাবেন না বলে তিনি তৃণমূল কংগ্রেস, কতজন আমি জানি না, সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট, কেউ যদি বলতে পারেন তিনি পুরস্কার পাবেন। আজকে তৃণমূল কংগ্রেসে কতজন সহসভাপতি, এবং তিনি প্রথম সহসভাপতি হলেন।
সেই দলের, কারণ তিনি টিকিট পেলেন না। খগেন মুর্মু আদিবাসী নেতা, তিনি সিপিএম এর এমএলএ, তিনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরে যে শুভেন্দু অধিকারী নাকি ঝড় তুলবেন, 16 জন বিধায়কের মধ্যে মাত্র 2 জন তৃণমূল থেকে কিন্তু যোগ দিয়েছেন বিজেপিতে। আর কারা যোগ দিয়েছেন? তিনি সিপিএম এর তাপসী মণ্ডল, তিনি সিপিআই এর রাজ্য জেলা পার্টির সম্পাদক, একমাত্র বিধায়ক গোটা পশ্চিমবঙ্গে, তিনি যোগ দিয়েছেন অমিত শাহ ওখানে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। অমিত শাহ থেকে তিনি দুগুণ বেশি বয়সী। ফলে আমার মনে হচ্ছে, এবং কলকাতার যে কাউন্সিলর, তিনি যোগ দিচ্ছেন বিজেপিতে। তা আমার মতে হচ্ছে যে গত 34 বছরে সিপিএম এর অপশাসন সম্পর্কে যে কথা বলা হয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে সিপিএম যে রাজনৈতিক দর্শনে যে দীক্ষিত করার বিষয়টা ছিল, সেই বিষয়টা তারা কিন্তু প্রশাসনে এসে ভুলে গিয়েছিলেন। এবং কিন্তু বিজেপির সাফল্য হচ্ছে তাদের যে আরএসএস এর শাখা সংগঠন, তারা কিন্তু ক্রমাগত জলে জঙ্গলে তারা কিন্তু তাদের আদর্শ, হিন্দুত্ববাদের আদর্শ কিন্তু তারা প্রচার করে চলেছেন নিরন্তর ভাবে। এবং এই যে আদর্শগত যে একটা ফারাক, কারণ বাকিরা হচ্ছে ক্ষমতার জন্য লড়ছে, বিজেপি এবং আরএসএস লড়ছে কিন্তু একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য, এবং সে ব্যাপারে কিন্তু তাদের 100 দেওয়া উচিত। কারণ এই ব্যাপারটা কখনো কিন্তু তারা ক্ষমতায় আসবেন, ক্ষমতায় এসে অন্য পার্টি যা করেছেন তারাও তাই করবে, কিন্তু একই সঙ্গে তারা কিন্তু ভুলে যান না তারা কি দৃষ্টিতে ভারতবর্ষকে দেখতে চান, এবং পশ্চিমবঙ্গকে সেই দৃষ্টিভঙ্গির অধীনের একটি পশ্চিমবঙ্গ করাটাই কিন্তু তাদের লক্ষ্য, যেখানে বাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি জাতীয় কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে রাজনীতিগত আদর্শগত আজকের দিনে কি ফারাক আছে আমাকে কেউ বললে কেউ তার তিনি সিপিএম হয়তো আপ্তবাক্যের মতো বলবে জনগণতান্ত্রিক বিপ্লব করতে হবে, আর কংগ্রেস হয়তো বলবে যে কংগ্রেসের সুশাসন, কংগ্রেস একটা সেন্ট্রিস্ট পলিসিতে বিশ্বাস করে, কিন্তু আদর্শগত লড়াইটা কিন্তু নেই পশ্চিমবঙ্গে। এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে যে কারণে ভ্রষ্টাচার বা দুর্নীতির আলোচনাটা প্রাধান্য পায়। যে দুর্নীতির কথা সে ছোটবেলা থেকেও জানে। আমি রজতের সঙ্গে আজকাল পত্রিকা চাকরির দিকে পেন নিয়ে যায়নি বলে বেয়ারাকে 10 টাকা দিয়ে ঘুষ দিয়ে পেনটা নিয়েছিলাম, তারপরে পরীক্ষা দিতে বসেছিলাম, আমি জানতাম না। ফলে ঘুষের ব্যাপারটা মহাভারত বলে যদি কিছু যুগ থেকে থাকে, ত্রেতা যুগ থেকেই এটা চলছে, এবং রাজন্যবর্গ তাতে কিন্তু এটা প্রশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় এবং সঙ্গে সঙ্গে একটি ফাইলও পাশাপাশি তৈরি করে, প্রয়োজন হলে ফাইলটা ব্যবহার করে। ফলে এই দুর্নীতির বিষয়টা আমি বলছি মুখরোচক আলোচনা, কিন্তু এটা ভোটের কথা, ভোটের বিষয়টা হচ্ছে মানুষ আজকাল ভোটটা দাঁড়িয়েছে না এটা গৌতম দা এটা তোমার সঙ্গে আমি একমত, তোমার সঙ্গে আমি একমত, এবং রজতদাও নিশ্চয়ই একমত হবে যে শুধু পশ্চিমবঙ্গে কেন আমাদের দেশে কোথায় কখনোই দুর্নীতির ইস্যুতে ভোট হয়েছে দুর্নীতির জন্য হেরে গেছে, তাহলে লালু প্রসাদ যাদব দ্বিতীয়বার ভোটে জিততেন। একটি বড় ঘটনা ছিল। অফকোর্স হচ্ছে, হ্যাঁ সেটা প্রমাণিত দুর্নীতি নয়, কিন্তু দুর্নীতির অভিযোগটা এমন আকারে ধারণ করেছিল যে শেষ পর্যন্ত সেটা ভোটে তার প্রতিফলন ঘটেছে। তার বাইরে কিন্তু রাজীব গান্ধী ছাড়া আমি যদি বলি, কে মানে দুর্নীতিগ্রস্ত কোন কংগ্রেস নেতা ভোটে, কোন কংগ্রেস বা বিজেপি নেতা ভোটে হেরেছেন? কল্পনাথ রায়, সুখরাম, লালু প্রসাদ যাদব, এদের বিরুদ্ধে কম দুর্নীতির অভিযোগ, ভোটে একের পর এক ভোটে তো জিতে গেছেন তারা। দুর্নীতিটা ভোটের হয়তো বিষয় নয়, কিন্তু এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে রাজীব গান্ধী যখন বোফোর্সের ইস্যুটা সত্যি একটু দাঁড়িয়ে গেছিল, মানে ইস্যু সত্যি মিথ্যে যাই হোক, দুর্নীতির অভিযোগটা দাঁড়িয়ে গেছিল ইলেকশনের ক্ষেত্রে, সে ইম্প্যাক্টও করেছিল। পশ্চিমবঙ্গে যদি এমন হয় যেদিকে ঘটনা প্রভাব গড়াতে শুরু করেছে, যে দুর্নীতির অভিযোগটা এসে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, তাহলে কিন্তু এই রাজ্যেও দুর্নীতির ইস্যুটা রাজনীতির পরিসরের মধ্যে, নির্বাচনী প্রচারের মধ্যে ভালোভাবে জায়গা করে নেবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই কিছু তো নেবে, এবং সেখানেও তো আমরা একই জিনিস দেখতে পাচ্ছি না, যে সেখানে তো একটা মানে কেন্দ্রীয় সরকারের হাতে বড় ক্ষমতাশালী এজেন্সি রয়েছে, সিবিআই রয়েছে। সিবিআই কে তো আমরা দেখছি একদম পলিটিক্যাল স্লোগান যেভাবে ব্যবহার করা হয়, সেভাবে সিবিআই এর কার্যকারিতাকে ব্যবহার করা হচ্ছে ভোটের আগে। সিবিআই শুধু না, অন্যান্য যে সমস্ত এজেন্সি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইডি, সিবিআই সবাইকেই তো ভোটের আগে, আমরা 14তে 16তে সবসময় দেখেছি ভোটের আগে সারদা আবার জেগে ওঠে, ভোটের আগে হ্যাঁ রোজভ্যালি জেগে ওঠে, তখন নাকি তদন্ত এখন বেড়ে গেছে। এখন সব এগুলো নিয়ে না একটা কথা, সুপ্রিম কোর্টও বলেছিল না সিবিআই সম্পর্কে, একটা কমেন্ট সুপ্রিম কোর্ট থেকে হয়েছিল,
যে তোতা পাখি বা এরকম কিছু সরকারের হাতে দানা খায়, কেজড প্যারট, খাঁচায় ওই বন্দি তোতা। সরকারের হাতে দানা খায়, সোজা কথা। তো ইঙ্গিতটা তো স্পষ্ট, মানে খুব রাগ ঢাক কিছু করেনি, পরিষ্কারই বলেছিল সরকার তার ইচ্ছা মতো সিবিআই কে ব্যবহার করে এবং সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। তো সেই জন্যই সিবিআই এর ভূমিকা নিয়ে আমাদের মানে সাধারণ মানুষের মনেও দীর্ঘদিনের প্রশ্ন রয়ে গেছে। এবং রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় থাকলে একভাবে দেখে, ক্ষমতার বাইরে থাকলে আরেকভাবে দেখে। যে এতদিন সিবিআই চাই বলে বলে এসছে রাজ্যে, সে মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছে সিবিআই করতে দেবো না, এরকম তো হয়। তো সেটা সব রাজ্যেই কম বেশি এগুলো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে তাহলে এখানে এখন ইস্যুটা কোথায়? আমরা এই দুর্নীতি ইত্যাদি যদি সরিয়ে রেখে তাকাই, এখন পর্যন্ত নেতাদের, ওই যে গতকাল প্রধানমন্ত্রী এসে বক্তৃতা করলেন, বিভিন্ন জায়গাতে আমরা মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনছি, তাহলে ইস্যুটা কোথায়? উনি বলছেন, আমি মন দিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনেছি, উনি বলছেন পশ্চিমবঙ্গে মানুষ মনস্থির করে ফেলেছে, তারা পরিবর্তন চায় এবং তারা বলছেন এখানে সব পশ্চিমবঙ্গে মানুষের মতামত ভোট গণনার পরে জানা যাবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ইতিমধ্যেই তার মতামত প্রকাশ করে দিয়েছেন, তিনি পরিবর্তন চান। যে রাজ্যের রাজ্যপাল প্রকাশ্যে বলেন পরিবর্তন চাই, সে রাজ্যে তো প্রধানমন্ত্রী এসে পরিবর্তন চাওয়ার মনস্থিরটা বোধহয় রাজ্যপালের কথা শুনেই বলেছেন। কারণ উনি তো সাধারণ মানুষের সবার মনের কথা জানতে পারেন না, যত বড় সর্বজ্ঞই হোক, এতটা সর্বজ্ঞ উনি হননি। কিন্তু ওই রাজ্যপাল যেই বলে দিলেন পরিবর্তন চাই, প্রধানমন্ত্রী বলে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী মনস্থির করে ফেলেছে। রাজ্যবাসী না রাজ্যপাল, এটা উনি একটু ঘুরিয়ে ফেলতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে পরিবর্তন চেয়ে তাহলে কি চায়? এগুলো উনি বলছেন এখানে শিল্প হয়নি, আচ্ছা মানলাম, এখানে আইন শৃঙ্খলা খারাপ, তাও যদি মানি তাহলে কার নিরিখে খারাপ? আইন শৃঙ্খলা কি উত্তরপ্রদেশের নিরিখে খারাপ, দিল্লির নিরিখে খারাপ? দিল্লিতে তো অচল অবস্থা করে রেখেছেন, নিজেরাই দুর্গ বানিয়ে তার মধ্যে বসে আছেন। উত্তরপ্রদেশে তো প্রতিদিন খুন, ধর্ষণ ইত্যাদি চলছে, বিশেষ করে দলিতদের উপরে, মুসলমানদের উপরে। তাহলে সেই রাজ্যের সঙ্গে আমাদের তুলনা করে কি আমরা সেই রাজ্য হতে চাইছি? পরিবর্তন করে আমরা কোন রাজ্য আনতে চাইছি? আমার এই রাজ্যের ক্ষমতাসীন সরকার সম্বন্ধে যথেষ্ট সমালোচনা করার বিষয় রয়েছে, প্রচুর বিষয়ে আমার অনেক বক্তব্য আছে, কিন্তু এটাও ঠিক পরিবর্তন বলতে কি চাইছি এরকম একটা, যে প্রধানমন্ত্রী যেটা সে একটা হয় বেলুন উড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, উনি খোলসা করতেন উত্তরপ্রদেশের পরিবর্তন সম্বন্ধে তার কি বক্তব্য? তো কবছর ধরে উত্তরপ্রদেশে যা চলছে সে সম্বন্ধে ওনার কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। কেন দিল্লিতে কেন্দ্রীয় পুলিশ এরকম ভাবে ব্যারিকেড করে বসে আছে, রাস্তাতে সব পরীক্ষা কেটে, সমস্ত হাইওয়ে পরীক্ষা কেটে সেখানে সমস্ত ব্যারিকেড করে, একদম কংক্রিট ঢালাই করে, লোহার গজাল পুঁতিয়ে সমস্ত বন্ধ করে বসে আছে? কেন কৃষকদের সঙ্গে আলোচনা করতে সাহস নেই তাদের? কেন তাদের পিছনে পরিবর্তন? রজতদা, এখানে আমরা যদি একটা সাংবিধানিক মান্যতার কথা বলি, সাংবিধানিক ব্যবস্থার কথা বলি, সে সমস্ত উড়ে গেছে, সে সমস্ত নেই। রাজ্যপাল কি করে বলেন যে বাংলার মানুষ পরিবর্তন চায়? পরিবর্তন মানে খুব পরিষ্কার স্পষ্ট, পরিবর্তন মানে তোমার শাসন নয় আমার শাসন চাই ভাই, লুটপাট শাসন টাসন যা করার সমস্ত কিছু আমি করবো, পরিবর্তন আমাকে ক্ষমতা আসবে। পরিবর্তন তো শুরু হওয়া উচিত ছিল রাজ্যপালকে সরিয়ে। এই রাজ্যে পরিবর্তন হওয়া দরকার, কিন্তু পরিবর্তন শুরু হওয়া উচিত ছিল রাজ্যপালকে সরিয়ে। যে রাজ্যপাল এখানে রাজভবন থেকে বলে পরিবর্তন চাই, সেটা পাগলের মতো কথাবার্তা এগুলো, সংবিধান ঘুরে রইল। আমি আরেকটা জিনিসের প্রতি খুব সিরিয়াস জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা আলোচনা করতে চাইবো। আমার খুব অদ্ভুত লেগেছে, ভারতের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, একই সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা, ভোটের ব্যাপারটা সম্পূর্ণ তারাই নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী এসে বলছেন জনসভাতে যে আমার মনে হয় অমুক তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ কিনা নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী যখন তার আসন থেকে বলছেন আমার মনে হয় হয়ে যাবে, এটা একদিক থেকে চাপ তৈরি হলো। এর আগে বেশি করলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী অনেক পরিকল্পনা আছে, তার দলে অনেক পরিকল্পনা আছে, অনেক কিছু উদ্বোধন বলেছেন আমাকে, অনেক এর মধ্যে করার আছে। আবার এর থেকে পরে হলে অন্য কোনো হিসেব গড়বড় হয়ে যাচ্ছে। রাজ্যপাল এখানে বসে বলছেন তিনি পরিবর্তন চান, রাজ্য সরকারে পরিবর্তন চান। প্রধানমন্ত্রী ইলেকশন কমিশনের যা বলার কথা সেটা প্রধানমন্ত্রী নিজে বলছেন। আমি তো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার লক্ষণ দেখতে পাচ্ছি। গৌতম দা? না, এটা ঠিকই যে এটা আমরা লক্ষ্য করছি যে প্রতিষ্ঠানগুলি যেগুলি সংবিধান দ্বারা যাদের স্বকীয়তা বা স্বতন্ত্রতা রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলি কিন্তু ক্রমশই তাদের
সেই ধরনের যে সীমারেখা তাদের থাকা উচিত, লক্ষণ রেখা, তারা কিন্তু প্রতিষ্ঠানগুলো অতিক্রম করছেন। এটা একটা লক্ষণীয় ব্যাপার। নির্বাচন কমিশন নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, আমি সেই নিজের ভিডিও ভাষণটি পুরো শুনেছি। তিনি 7ই মার্চ তারিখও বলেছেন, হয়তো 7ই মার্চ হবে, কিন্তু আমি এটা নিশ্চিত জানি 7ই মার্চে নির্বাচন ঘোষণা হবে না। এবং 7ই মার্চ উনি কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভাষণ দেবেন এবং অনেক কিছু ঘোষণা করবেন। এবং নির্বাচন কমিশন এমনও হতে পারে যে নির্বাচন কমিশন হয় তার আগে অথবা তার পরের দিন ঘোষণা করতে পারে আর কি। আর তাতে হয়তো এটা প্রমাণিত হবে, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে নির্বাচন কমিশন প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও উপেক্ষা করতে পারে। ফলে নির্বাচন কমিশনের একটা স্বকীয়তা, স্বতন্ত্রতা থাকার একটা ব্যাপার, এর মধ্যে কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না। কারণ আজকাল তো একজন বিচারপতি প্রকাশ্যে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, তিনি বলেন ভগবানের দূত। তো তিনি একজন বিচারপতি যদি এখন প্রধানমন্ত্রীকে প্রশংসা করতেই পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু একজন বিচারপতি তিনি প্রকাশ্য সভায় তার যে তিনি যে বিচার করবেন, ন্যায় বিচার করবেন, তাহলে তিনি তো একটা দিক বন্ধই করে রাখলেন যে একটা বিচার অন্তত হবে না, কারণ ইনি তো ভগবানের দূত, তার তো বিচার হয় না। ফলে এইটা আজকে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে লক্ষ্য করে। আজকাল এই ধর কেউ এখনো পর্যন্ত প্রশ্ন তোলেনি পশ্চিমবঙ্গে এই যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এলো, কার পরামর্শে এলো? রাজ্য সরকার চেয়েছিলেন? কেন্দ্রীয় সরকার পাঠালো কি রাজ্য সরকারকে উপেক্ষা করে পাঠালো? নির্বাচন তো ঘোষণা হয়নি। এই কেন্দ্রীয় বাহিনীর কিন্তু পুরো ব্যয় কিন্তু বহন করতে হয় রাজ্য সরকারকে। আজ পর্যন্ত একটি আমি বাংলা গণমাধ্যমে প্রশ্নটা দেখিনি, যেমন আমি গত প্রশ্নটা এটাও তুলতে দেখিনি যে একটি কেন্দ্রীয় সরকার সরাসরি কোনো মানুষের হাতে রাজ্য সরকারকে এড়িয়ে টাকা দিতে পারেন কি পারেন না। এটা তো মৌলিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে প্রশ্ন উঠছে। দেখো, তুমি যখন একটা সময় রাজীব গান্ধী চেষ্টা করেছিলেন পিএম টু ডিএম, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দল একত্রে কিন্তু বিরোধ গর্জে উঠেছিল, যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত। আমার বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী একটা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প নিতেই পারেন যেটা জনকল্যাণমুখী নিঃসন্দেহে, কিন্তু ভারতবর্ষের যে বর্তমান সাংবিধানিক কাঠামো তাতে কিন্তু তিনি রাজ্য সরকারকে অস্বীকার করে কিন্তু সেটা দেওয়া কিন্তু সম্ভব না। যদি দেওয়া হয়ে থাকে বা দেওয়া হয় তো ওটা অন্যান্য রাজ্যেও নাকি দেওয়া হয়েছে, ইদানিংকালে নাকি শুনেছি যতটা প্রচার হচ্ছে ততটা পাচ্ছেন না। দিল্লিতেও আমি কিছুক্ষণ আগে আমাদের দিল্লিতে প্রেস ক্লাবে কৃষকদের একটা সাংবাদিক বৈঠক ছিল, তারা বলছেন এসব বকবাস, টাকা তো পাইনি আমরা। মানে এই টাকাগুলো যায় নির্বাচন যেদিন ঘোষণা হবে যে রাজ্যে হবে। ফলে এই যে একটা ধারণা তৈরি করা হয়েছিল যে সমস্ত দেশে একসঙ্গে নির্বাচন হোক, তার কারণ হচ্ছে বোধহয় তাহলে একসাথে কোনো তথাকথিত জনকল্যাণ কর্মসূচিগুলো একসাথে পালন করা যাবে। কিন্তু এটা তো হতে পারে না, তাহলে রাজ্যগুলোকে রাখার দরকার কি? যদি কেন্দ্রীয় সরকারি সমস্ত প্রকল্প যদি সমস্ত নিজেরাই রূপায়ণ করবেন, বাস্তবায়ন করবেন, তাহলে প্রদেশের তাহলে অধিকার কি? প্রদেশের অধিকার কিন্তু এখনো কিন্তু খর্ব করা হয়নি, সংবিধান দ্বারা কিন্তু সেটা স্বীকৃত। কিন্তু সেখানে কিন্তু বলা হচ্ছে সেটা রাজনৈতিক একটি কি বলবো একটা প্রচারের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে রাজ্য সরকার অনুমতি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যে কারণে অনুমতি দিচ্ছেন না সেই অনুমতির কারণটা ভিন্ন। কারণটা যে তিনি বুঝেছেন যে 2014-2019 এই ধরনের টাকা পাঠিয়ে প্রতিটা টাকার পেছনে স্বয়ং নরেন্দ্র মোদীর ছাপ আঁকা স্লিপ দিয়ে প্রচার করা হয়েছে যে এটা কেন্দ্র দিচ্ছেন, ফলে তাদের ভোটে ফায়দাও পেয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিএসডিএস তাদের সার্ভেতে কিন্তু এটা দেখিয়েছিল ভোটের আগেই যে এই ধরনের যে টাকা পৌঁছাচ্ছে তাতে রাজনৈতিক লাভ ভারতীয় জনতা পার্টি পাবে। সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালাউ করছেন না, সেটা হতে পারে। কিন্তু তিনি এই কারণে এটা বিরোধিতা করছেন না যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থার বিরোধী একটি ব্যবস্থা। অর্থাৎ এই ধরনের যে আলোচনাগুলো কিন্তু ক্রমশ আমাদের রাজনৈতিক আলোচনার মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা মৌলিক প্রশ্নগুলো করছি না, যেমন প্রশ্ন করছি না কেন্দ্রীয় বাহিনী কার কথায় গেল। হ্যাঁ, আমরা বারবার গৌতম দা, তুমি নিজেও হয়তো কোনো অনুষ্ঠানে ছিলে, আমরা আমাদের ফোর্থ পিলার্স এর থেকে বারবার এই প্রশ্নটা তুলেছি যে পশ্চিমবঙ্গে যিনি বাস করেন তিনি পশ্চিমবঙ্গবাসী ভারতীয় নাগরিক। বারবার আমরা বলেছি ভারত এবং পাকিস্তানের যেরকম দুটো আলাদা টেরিটরি আছে, রাষ্ট্রের যেমন টেরিটরি থাকে, তেমনি পশ্চিমবঙ্গ এবং ভারতের কোনো আলাদা আলাদা মিউচুয়ালি এক্সক্লুসিভ টেরিটরি নেই।
আমি একই সঙ্গে বাংলায় বাস করি এবং পশ্চিমবঙ্গে বাস করি এবং ভারতে বাস করি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের সঙ্গে সম্পর্কটা আমরা যদি দেখি আর কি, তুমি যে কোনো বাংলা মিডিয়ায় চর্চাতে যদি দেখো, দেখবে মনে হয় দুটো টেরিটরি, দুটো আলাদা রাষ্ট্র যেন মিউচুয়ালি এক্সক্লুসিভ টেরিটরিতে যেন আমি বাস করছি। আমি হয় পশ্চিমবঙ্গ সরকারের বেনিফিটটা নেবো অথবা ভারত সরকারের বেনিফিটটা নেবো, এইভাবে মানে মানুষকে দেখানো হচ্ছে, এভাবে উপস্থাপিত করা হচ্ছে। আবারও আমি বলবো, এটা হচ্ছে ওই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা, আমাদের যে ফিনান্স কমিশন যেভাবে আমাদের অর্থ বন্টন করতে বলে, তার সম্পূর্ণ পরিপন্থী। এবং এই মৌলিক প্রশ্নটা আমরা মিডিয়াতে তুলি না, মিডিয়াতে সাধারণভাবে তোলা হয় না। কি রজত দা? এবং সারকারিয়া কমিশনের থেকে তো এই জিনিসগুলো আরো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। সারকারিয়া কমিশন যখন হলো তখন তো যে আন্তর্জাতিক সম্পর্কতে কোথায় কার কি করণীয়, কার কতটা এখতিয়ার, কার কতটা অধিকার, এগুলো সমস্ত স্পষ্ট করে দেওয়া হয়েছিল। সংবিধানে যা রয়েছে সেটার বাইরে তো গিয়ে সারকারিয়া কমিশন কাজ করেনি। জাস্টিস সারকারিয়া তার রিপোর্টে পরিষ্কার করে দিয়েছিলেন রাজ্যের অধিকারগুলো কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, এবং কেন্দ্রের অধিকার কি, কোথায় তার থামতে হবে। যেমন একটা উদাহরণ দিতে পারি, যে রাজ্যপাল মনোনয়ন কেন্দ্র করে, কিন্তু কেন্দ্র একতরফা করতে হবে, সেটা করতে পারার কথা নয়। তাকে যে রাজ্যে রাজ্যপাল করে পাঠাবে কাউকে, সেই রাজ্যের মানে সরকারের কাছ থেকে একটা অনুমোদন নিতে হবে, কনসাল্ট করতে হবে যে আমরা অমুককে পাঠাতে চাই, তোমাদের আপত্তি আছে কোনো? আপত্তি থাকলে ওরা আরেকটা অন্য ক্যান্ডিডেট পাঠাবে, এরকম ভাবে আলোচনা করে পাঠানোর কথা। তো সেগুলো বাদ চলে যাচ্ছে। এখন যেটা গৌতম প্রথম দিকে একটু আগেও বলেছে, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন সুপ্রিম কোর্ট, যেমন নির্বাচন কমিশন, যেমন রিজার্ভ ব্যাংক, এগুলো ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এবং তার মাঝখানে রাজনৈতিক পরিসরে যখন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে, তখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, ফলে যেটা পড়ে থাকছে সেটা কিন্তু এক ধরনের একনায়কতান্ত্রিক ব্যবস্থা। এটা হচ্ছে সমস্যাটা। আমাদের মনে রাখতে হবে 2019-এ মাত্র 2 বছর আগে যে নির্বাচনটা হয়েছিল, তার শেষ রাউন্ড নির্বাচন ছিল, তাতে বেনারস ছিল শেষ রাউন্ডে। বেনারস হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর কনস্টিটুয়েন্সি। সেই দিন মোদী কোথায় পাহাড়ে গিয়ে কোন গুহাতে বসে ধ্যান করছিলেন, ভোট হচ্ছিল, এবং ক্যামেরা ছিল, টেলিভিশন গুলোতে রানিং মানে লাইভ দেখিয়েছিল, লাইভ টেলিকাস্ট করে চলেছে। এবং প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনও চমৎকার মুগ্ধ হয়ে দেখছিল, কারণ তারা নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট, যে এথিক্স আছে, সেগুলোতে প্রথম দিন কান ধরে ওই টেলিভিশন গুলো বন্ধ করে দেওয়ার কথা ছিল। তিনি যদি ধ্যান করতে চান, নির্ধারণে ধ্যান করতে থাকুন, কোন টেলিভিশন কোনো সাধারণ মানুষকে দেখানোর কথা নয়, বিশেষ করে তার কনস্টিটিউন্সি যখন ভোট চলছে, ভোটাররা যখন প্রভাবিত হতে পারেন। তা সত্ত্বেও সেটা অ্যালাউ করেছিলেন সারাদিন ধরে। কারণটা স্পষ্ট, যে সাংবিধানিক এবং রাজু, যে নির্বাচন, 3জন নির্বাচন কমিশনের মধ্যে যিনি এর প্রতিবাদ করেছিলেন, যিনি যার বক্তব্য আলাদা ছিল, যার সে বক্তব্য তিনি নোট করাতে চেয়েছিলেন, তাতে বাধা দেওয়া হয়েছিল, সেই নির্বাচন কমিশনার, যার মুখ্য নির্বাচনী কমিশনার হওয়ার কথা ছিল, তিনি আমরা দেখলাম একটা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট পেয়ে দেশের বাইরেই চলে গেলেন। এটা পেয়ে গেলেন না, তাকে পাইয়ে দিয়ে বার করে দেওয়া হলো, তাকে এখান থেকে মানে সরিয়ে দেওয়া হলো, সোজা কথা। হ্যাঁ, একইভাবে যেটা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি হবে, এগুলো এইভাবে ঠিক হয়। এবং এই জন্যই রাজনৈতিক হস্তক্ষেপটা এখন এতটাই হয়ে যাচ্ছে, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রী দেখা করেন, তারপরে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় তৈরি হয়ে যায় রাতারাতি। এরকম তো আমরা দেখতে পেয়েছি আগে। এবং এই প্রশ্নগুলো তো এই যে আমরা তো দেখেছি, এক একজন আইনজীবীরাও তো প্রকাশ্যেই সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করেছেন, এবং তারা তাতে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া সত্ত্বেও তারা কোন রকম দোষ স্বীকার করতে রাজি হননি, ক্ষমা প্রার্থনা করতে রাজি হননি, আমরা দেখেছি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করাটা হচ্ছে কোন একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার একটা অঘোষিত এজেন্ডা। এটা তারই অংশ হিসেবে চলছে, এবং তারই অংশ হিসাবে প্রতিটি রাজ্যে আমার যেন তেন প্রকারেণ ক্ষমতায় চাই, এটা চলছে, চেষ্টা চলছে। এবং তারই জন্য আমাদের এখানে রাজনৈতিক পরিসর থেকে বিতর্কগুলো সরিয়ে দিয়ে শুধু দুর্নীতি, শুধু অন্য কিছু, অন্য মানে বাঙালি অবাঙালি, বাঙালি মুসলমান, হিন্দু মুসলমান, বাঙালি মুসলমান, এই হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি, এই সমস্ত করা হচ্ছে। আর পরিবর্তনের জন্য
কোনটা দেখাবো, একটা তো আমাকে দেখাতে হবে যে আমি এইরকম পরিবর্তন আনবো, এই জিনিস দেখাবো, আমার মানে তোমরা এটা করছো তার বদলে আমি এইটা উপহার দেবো, সেটা কিন্তু বলছে না কেউ, তারা চুপ, তারা আর এই বলার ইদানিং মতো নেই। ইদানিং গুজরাট মডেল টডেলের কথাও বিশেষ আর শোনা যাচ্ছে না। না না, কি করে বলবে, গুজরাটের সমস্ত পরিসংখ্যান তো বেরিয়ে গেছে, সবাই তো জানে কেমন উন্নয়ন হচ্ছে ওখানে, এবং গুজরাট থেকেও কৃষকের দল দিল্লিতে পৌঁছে গেছে, এবং কৃষকরা এখন, আমি যেটা জানি, কৃষকরা এখন প্রকাশ্যেই বলেছে এবার পশ্চিমবঙ্গের দিকে ওরা নজর দেবে, বলেছে, অন্যরা মানে পাবলিকলি না বললে অন্যরা খোঁজ খবর শুরু করেছে, এবং সেটা এই আমি এই জানি। অবস্থায় এই অবস্থায় আমরা আমরা জানি না যে ভোটের দিন ঘোষণা হওয়ার পর আমাদের রাজ্যের রাজনীতি আর কোন দিকে টার্ন নেবে, কি হবে। কিন্তু একটা জিনিস আমার দেখার খুব আগ্রহ আছে সাংবাদিক হিসেবে, সেটা হচ্ছে যে নতুন নাগরিকত্ব আইন, সেইটাকে নিয়ে তো এই রাজ্যেরই এক এক দিকে মানুষের এক এক রকম প্রত্যাশা, এক এক রকম ভাবনা। যেটা একজন দর্শক বিতান আমাদের দর্শক বলছিলেন যে উত্তরবঙ্গের রাজবংশীদের মধ্যে যেভাবে দেখা হয় ব্যাপারটাকে মতুয়াদের মধ্যে অন্যভাবে দেখা হয়। এইটা এই এই ডিলেমা বিজেপি কিভাবে সামলাবে আমার খুব দেখার আগ্রহ আছে। আমাদের সময় ফুরিয়ে আসছে, এই বিষয়টাতে তোমাদের মত আমি সংক্ষেপে শুনতে চাইবো, তারপর আপাতত আমি খুব আমি বেশি বলবো না, এক কথা বলে নিচ্ছি, পরে গৌতম বলবে। সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছিল ওরা যাদব এবং মুসলমানদের ভোটের আশা ছেড়ে দিয়ে বিজেপি অনেক ছোট ছোট ওবিসি এবং লোয়ার কাস্টকে ধরেছিল, অনেক ছোট ছোট, তার উপর খুব ভালো কাজ আছে, সেগুলো নিয়ে সত্যি সত্যি ভালো কাজ করেছে। তার মধ্যে একজন হচ্ছে বদ্রীনারায়ণ তিওয়ারি, এলাহাবাদের খুব নামকরা সোশ্যাল সায়েন্টিস্ট। তো এই যে রাজবংশীকে ধরা, এই যে মতুয়াকে ধরা, এই এক একটা গোষ্ঠীকে ধরা, এটা বিজেপির কিন্তু দীর্ঘ মানে খুব ওয়েল থট আউট একটা প্ল্যানের অঙ্গ, এবং সেই জন্যই এরকম ওরা, এবং আমার ধারণা ওরা কুর্মীদেরও ধরবে যারা পুরুলিয়া দিকে আছে, হ্যাঁ, তো এরকম ধরবে, ছোট ছোট গ্রুপকে ধরে ওরা চেষ্টা করবে যে এই জোটটা ভেতরে একটা নিজস্ব একটা অন্য জোট তৈরি করতে। আর এতদিনের যে সমীকরণগুলো হয়ে আসছিল, কারণ কৃষকদের মধ্যে একটা বড় অংশ শিডিউল কাস্ট এবং বাঙালি মুসলমান, খুব বড় অংশটাই, মানে এই দুটো প্রধান গোষ্ঠী দুটো, এছাড়া ছোট ছোট অনেক অনেক গোষ্ঠী আছে, সেই ছোট ছোট গোষ্ঠীকে ধরতে হবে। যে কারণে বারবার বলছে না, সিটিজেনশিপ নিয়ে মতুয়াদের কাছে বারবার যাচ্ছে, রাজবংশীদের কাছে যাচ্ছে, তো এরকম অনেক নানান রকম আশ্বাস নিয়ে আসবে। গৌতম দা, আমি বলবো আজকের দিনে নির্বাচন অনেকটা হয়ে দাঁড়িয়েছে কে কিভাবে স্বপ্নের ফেরিওয়ালা বলতে পারে। অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে আমি যদি একটা স্বপ্ন নিয়ে আসি এবং সেই স্বপ্নটা একরকম হচ্ছে শাসক গোষ্ঠী দেখাচ্ছেন, আর এক রকম বিরোধী গোষ্ঠী দেখাবেন, যার স্বপ্নটা ভালো বাজারে বিক্রি হবে তিনি কিন্তু জয়ী হবেন। যেমন এই রাজবংশীরা কিন্তু সেই নাগরিকত্ব আইনের বিরোধী, এবং তারা কিন্তু নাগরিকত্ব আইন চান না, তারা আন্দোলন করেছিলেন, যে আন্দোলনের কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল। অথচ সেই ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু দক্ষিণবঙ্গে এসে তারা কিন্তু এক ধরনের মতুয়াদের তারা নাগরিকত্ব দেবেন বলে দাবি করে তারা লোকসভায় সাফল্য পেয়েছেন এবং বিধানসভাতে পাওয়ার চেষ্টা করছেন। আর প্রতিনিয়ত সব ধরনের নেতাই কিন্তু এই কথাটা বারবার বলে যাচ্ছেন যে সিএ কিন্তু এখানে হবে। আবার আসামে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী এতগুলো ভাষণ দিয়েছেন, নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন, কিন্তু সিএ লাগু হবে কিনা বলতে পারেন। কারণ সেই দিনই কিন্তু রাস্তায় ছাত্র সংগঠনগুলো রাস্তায় নেমেছিল, তারা কিন্তু সিএ এর বিপক্ষে। ভারতবর্ষ একটা বহু বৈচিত্র্যের দেশ, কোনো একটা ধারণা, একটা দেশ, একই ধরনের আদর্শ, এটাকে ইমপ্লিমেন্ট করা স্বয়ং বিজেপি পারেনি। উত্তর পূর্ব ভারত এবং কেরালায় কিন্তু বিফ নিষিদ্ধ করার জন্য কিন্তু বিজেপি সেখানে ঘোষণা করে না, কারণ কিন্তু সেখানে সেই ঘোষণা করলে তাদের কিন্তু সেখানে জনাধার থেকে তারা কিন্তু বিচ্যুত হয়ে পড়বে। ফলে যে জায়গায় যেমন সে জায়গায় তেমন, এরকম একটা রণনীতি। আর এই মুহূর্তে লড়াইটা যেহেতু জাতীয় স্তরে কোনো রাজনৈতিক দল বা কংগ্রেসের সঙ্গে সরাসরি ঘটছে না, ফলে আঞ্চলিক দলগুলো তাদের অঞ্চলের দাবি দাওয়া নিয়ে কিন্তু সীমাবদ্ধ। তারা কিন্তু ভারতবর্ষের কেমন হওয়া উচিত এই দৃষ্টিভঙ্গির কথা তারা কিন্তু প্রচার করছেন না, যেটা ভারতীয় জনতা পার্টি তার আদর্শ অনুযায়ী সিনিয়র, তারা একটা আদর্শে বিশ্বাস করে যে আপনি তাদের সমালোচনা করতে পারেন, কিন্তু সেই আদর্শকে তারা কিন্তু প্রতিষ্ঠা করতে চান। এটা প্রমাণ করেছেন নরেন্দ্র মোদী, যে ছোটবেলা থেকে আমরা যে আরএসএস এর ধারাগুলো শুনতাম যে তারা এগুলো চান, সেইগুলো একে 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 কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং মানুষের সমর্থন
এমনকি এখন অনেক লোকই ধরে নিয়েছে এগুলো তো স্বাভাবিক ঘটনা, হওয়াই উচিত ছিল। এমনকি বিচারপতিরা পর্যন্ত মেনে নিচ্ছে যে রাম তো অযোধ্যায় জন্মগ্রহণ করেছিল। এখন এগুলোর হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু এখন রাজনীতিটা অন্য ধরনের রাজনীতি, এবং এই রাজনীতি লড়াই করা, আমি যেটা আবার বলেছি, আমি তো আশা করছিলাম একটা সোনার বাংলা হবে, সেই সোনার বাংলায় আবার ডানলপ কারখানা খুলবে। সেই ডানলপ কারখানা বন্ধ হয়ে আছে, শ্রমিকরা আজও তাদের বকেয়া পাননি। রাজ্য সরকার একটা অধিগ্রহণ করার জন্য বিল পাঠিয়েছিলেন, বিলটা রাষ্ট্রপতি ফেরত পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেই বিলটাকে সংশোধন করে রাজ্য সরকার বোধহয় এখনো পাঠাননি। কিন্তু তার ফলে এই যে শাহবাগ ডানলপ ফ্যাক্টরি, এটা কিন্তু অথচ বাজেটে বলা হচ্ছে, কিন্তু সরাসরি প্রথম বাজেটে বলা হলো যে এই সরকার বিশ্বাস করে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ, বেসরকারীকরণে বিশ্বাস। ডানলপ তো বেসরকারি কারখানাই ছিল, ডানলপ তো সরকারি কারখানা ছিল না। যারা কিন্তু ভারতের যুদ্ধ বিমানগুলোতে টায়ার সরবরাহ করতো, টায়ার তৈরি করতো, সেই কারখানারই প্রাঙ্গণে জমিতে মিটিং হচ্ছে সোনার বাংলা করার একটি কারখানার লাশের ওপর। ফলে এইটা আমার কাছে অদ্ভুত লেগেছে যে এই নিয়ে বাংলাতে সেইভাবে কিন্তু প্রশ্ন ওঠেনি, প্রশ্ন অনেক কিছুতে উঠছে না, এবং কেন উঠছে না আমি জানি না, সেটা কি বোধ বা উপলব্ধি ইত্যাদি কোনো অবনমন ঘটেছে কিনা আমি বলতে পারবো না। আমি নিজেকে বুদ্ধিমান বাঙালি মনে করি না, আমার থেকে বহু বুদ্ধিমান বাঙালি আছে। আমি আশা করি সেই বুদ্ধিমান বাঙালির অন্তত এই প্রশ্নগুলো তুলতেন, কেন নির্বাচনের ডেট ঘোষণা, তারিখ ঘোষণা করা হয়, কেন। আচ্ছা গৌতম দা, আমি বলছি কি যে তোমার কি মনে হয় প্রশ্নগুলো না ওঠার কারণটা বুদ্ধির অভাব না অন্য কোনো কিছু প্রাচুর্য? না, প্রাচুর্য কিনা আমি জানি না, কারণ ভারতবর্ষের তো বিকাশ ধার তা বলে না, ভারতবর্ষের মাথা পিছু আয় বাংলাদেশের থেকেও কম। ফলে আমি তো জানি না কি আসলে ওই ভাবাবেগ, সংবাদ মাধ্যমে না ওঠার কারণ, গৌতম দা রক্তে প্রবেশ করিয়ে দেওয়ার একটা মাদকতা তৈরি করা গেছে, যে মাদকতা কিন্তু ভুলিয়ে দেয় বাস্তবিক মানুষগুলো। গৌতম দা, আমি বলছিলাম এই প্রশ্নগুলো সংবাদ মাধ্যমে না ওঠার কারণ। হ্যাঁ, আমি সংবাদ মাধ্যমে ওঠার না কারণ হচ্ছে প্রত্যেক আজকাল সংবাদ মাধ্যমগুলোর সেই ধরনের একটা কি বলা যায়, মানে যদি বলা হয় মানে কর্পোরেটাইজেশন, এবং সেই ধরনের যে তাদের কোম্পানিকরণ ঘটেছে, যে কোম্পানিকরণের ফলে তাদের কোম্পানিগুলি, তাদের যারা আমি বলবো মালিক, ভবিষ্যতে কোনো মালিক আর আমাকে কোনো কাজ দেবেন না শুনবে, তারা কোথাও না কোথাও ব্যবসায়িক কারণে, নানা কারণে তারা যেভাবে রাজনৈতিক নেতারা এক দল থেকে আর এক দলে যান ওই খাতার ভয়ে, তেমনি এই মালিকদেরও নানা ধরনের খাতা সরকারের কাছে লুকোনো থাকে। ফলে ধরনের আদর্শগত পরিবর্তন তাদেরও ঘটাতে হয়। কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতার শুনছেন একটা জায়গায় তুষ্টিকরণ শব্দটা ব্যবহার করেছেন এখানকার রুলিং পার্টি বা রুলিং গভর্নমেন্টের, তুষ্টিকরণ কথাটা অবভিয়াসলি ইঙ্গিতটা খুব স্পষ্ট, কাজের তুষ্টিকরণের চেষ্টা হচ্ছে, অ্যাপিসমেন্ট বরাবরের স্লোগান। আজকে টিভিতে একটা জিনিস দেখলাম, দেখে বেশ কৌতুক বোধ করলাম, কারণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দার্জিলিং যাচ্ছেন, মাথায় একটা গোর্খা টুপি। এটা তো তিনি পশ্চিমবাংলার সমতলে পড়েন না, পাহাড়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে একটা টুপি পরে নিচ্ছেন, সেটা গোর্খা টুপি। এবং এই যে গোষ্ঠীগুলোর কাছে গিয়ে তাদের পরিচয়টাকে ধার নিয়ে তাদের সাথে বসা, তা এই অভিযোগই তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি করে এসেছিল, এখন বিজেপি নেতারাই তো সেটাই করছেন। তুষ্টিকরণের অভিযোগটা কোনো এক পক্ষের উপরে লাগালে হবে না, তুষ্টিকরণ দুদিকেই চলে, কিন্তু সেই কথাগুলো সংবাদ মাধ্যমে দেখতে পাই না, এটাই দুর্ভাগ্যজনক। সে তো বটেই, মানে ভিতরের জিনিসটা এক থাকলে হলো, মুখোশ টুপি এগুলো নানা রকম ব্যবহার করতে অসুবিধা কি আছে, সে তো হয়েই থাকতে পারে আর কি, যখন যেখানে যেরকম প্রয়োজন। কিন্তু মূল জিনিসটা মতো মানে অন্য, মূল জিনিসটা তো মুখোশের আড়ালে, মূল জিনিসটা টুপির নিচে। আমরা অনেকক্ষণ সময় চলে গিয়েছি, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। গৌতম দা, রাজত, অনেক ধন্যবাদ আমাদের এই ফোর্থ পিলার উইথ দ্য পিপল ওই ফেসবুক পেজে প্রথম অনুষ্ঠানে আসার জন্য। রাজত দত্ত, গৌতম দা আমাদের সঙ্গে আছেই থাকবে। আমাদের দর্শকদের জানাই যে আমরা এই ফেসবুক পেজ থেকেই আগামী দিনে লাইভ করতে থাকবো, যেরকম ভিডিও ফোর্থ পিলার থেকে আপনারা পেতেন এই পেজ থেকে আপনারা পেতে থাকবেন।